ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায়। শিরোনাম হচ্ছে আমাদের জীবনে রসায়ন, কেমিস্ট্রি ইন আওয়ার লাইফ। তো এর আগে আমরা রসায়নের বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন পদার্থ অনেক কিছুই পড়লাম, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এত কিছু পড়ে আসলে আমাদের লাভটা কি, আমাদের জীবনে এই রসায়নের প্রভাবটা কি, তাই না? অবশ্যই উদ্দেশ্যহীনভাবে আমরা কিছু পড়তেছি না। তো এই অধ্যায়ে মূলত এটা নিয়েই আলোচনা করা হবে, অর্থাৎ আমাদের জীবনের সাথে রসায়নের সম্পর্কটা কেমন। আমরা মাটির উর্বরতা বাড়ানোর জন্য জমিতে বিভিন্ন প্রকার সার দেই। এই সার মূলত রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। তোমরা কি জানো, পাউরুটি ফোলানোর জন্য আমরা ময়দার মধ্যে যে বেকিং সোডা ব্যবহার করি? কোনো খাদ্য দীর্ঘদিন বাড়িয়ে রেখে দেওয়ার জন্য ভিনেগার বা অন্যান্য ফুড প্রিজারভেটিভ ব্যবহার করি। এই সব কিছুই রাসায়নিক পদার্থ। অর্থাৎ আমরা যে ময়দার মধ্যে যে বেকিং সোডা ব্যবহার করি, ভিনেগার বা অন্যান্য ফুড প্রিজারভেটিভ ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে কি রাসায়নিক পদার্থ। আবার শিল্প কারখানায় যে সকল বর্জ্য পরিবেশকে দূষিত করে, সেগুলো রাসায়নিক পদার্থ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসায়নিক পদার্থের ভূমিকা রয়েছে। এ সকল রাসায়নিক পদার্থ কীভাবে প্রস্তুত করা হয়, এগুলোর ধর্ম, ব্যবহার ইত্যাদি এই অধ্যায়ের আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা যে রাসায়নিক দ্রব্যগুলো জেনারেলি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। 12.1 গৃহস্থালী রসায়ন, ডোমেস্টিক কেমিস্ট্রি। আমরা আমাদের বাসায় নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেমন খাদ্য লবণ, বেকিং পাউডার, ভিনেগার, কোমল পানীয় ইত্যাদি রাসায়নিক পদার্থ। তাহলে গৃহস্থালী রসায়ন জিনিসটা কি? অর্থাৎ রসায়নের যে শাখায় আমাদের গৃহস্থালীতে ব্যবহার্য বিভিন্ন রাসায়নিক পদার্থের গুণাগুণ, উৎপাদন এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে গৃহস্থালী রসায়ন। ঠিক আছে? তো গৃহস্থালী রসায়নে আমরা সবচেয়ে বেশি আমরা গৃহস্থালীতে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করি রাসায়নিক দ্রব্য, সেটা হচ্ছে খাদ্য লবণ। সবই রাসায়নিক দ্রব্য। আসলে আমাদের বডিটাও তো রাসায়নিক দ্রব্য, তাই না? আমাদের বডিতে কি কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অন্যান্য পদার্থ, অ্যামিনো অ্যাসিড আছে, এগুলো নিয়ে আমাদের শরীর গঠিত। অর্থাৎ সব কিছুতেই আসলে কি রসায়ন আছে। ঠিক আছে? তখন রসায়নটা হচ্ছে যে কোনো পদার্থের, যে কোনো জীবের গঠন, শুধু জীব না, জীব এবং অজীব সমস্ত পদার্থের গঠন, অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করা হয় রসায়নে। তো রসায়ন ছাড়া তো আসলে কিছু নাই। এর খাদ্য লবণ, সাগরের পানিতে অনেক বেশি পরিমাণ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে খুবই সামান্য পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সহ অন্যান্য কিছু লবণ দ্রবীভূত থাকে। তো মেইনলি সাগরের যে লবণ পানি আছে, সেই পানিতে মূলত থাকে কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ছাড়াও খুবই অল্প পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। আর এছাড়াও আরও অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহ অন্যান্য যে লবণগুলো আছে, সেগুলোও খুব অল্প পরিমাণে থাকে, বাট মেইন উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবেও সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তো এই খনি, আমরা জানি যে খনি মাটির নিচেও হয়, উপরেও হয়। তো সোডিয়াম ক্লোরাইডের যে ভূপৃষ্ঠস্থ অর্থাৎ সামুদ্রিক যে খনি, সেটা হচ্ছে সমুদ্রের পানি নিজেই। আর মাটির তলদেশেও খনিজ পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তো মাটির নিচে যেটা পাওয়া যায় সেটাই খনিজ লবণ, আর সমুদ্রে পাওয়া যায় ওটা খনিজ লবণ না, বিষয়টা তা না। তো আমরা এর আগের একটা অধ্যায়ে পড়েছি যে খনি বলতে শুধুমাত্র মাটির নিচেই থাকবে, বিষয়টা তা না। খনি বলতে সেটা মাটির উপরে হইতে পারে, মাটির নিচে হইতে পারে, সমুদ্রের পানিতে হইতে পারে বা সমুদ্রের তলদেশে হইতে পারে। যেখানেই থাক না কেন, কোনো প্রাকৃতিক যে পদার্থগুলো আছে, সেই পদার্থের উৎসটাকেই আমরা খনি বলি। আর আকরিক ছিল যে খনির যে উপাদান থেকে আমরা কোনো পদার্থ সংগ্রহ করি, সেটা হচ্ছে আকরিক। ঠিক আছে? তো সব খনি থেকেই যে আমরা সংগ্রহ করতে পারবো, বিষয়টা তা না। যেমন মাটির নিচে যে খনিজ সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, এটা জেনারেলি আমরা কি করি না, সংগ্রহ করি না। তাহলে এইটা খনিজ, কিন্তু এটা আকরিক না। তো সোডিয়াম ক্লোরাইডের আকরিক মূলত সাগরের পানি। আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয়। সমুদ্র উপকূলের লবণ চাষিরা বিভিন্ন আকৃতির বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা খুলে রাখে। জোয়ারের সময় যখন ওই পানি প্রবেশ করে, তখন পানির প্রবেশ মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেওয়া হয়। যখন ওই পানি সূর্যের তাপে শুকিয়ে যায়, তখন ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায়। এটাকে সল্ট হারভেস্টিং বলে। তাহলে সল্ট হারভেস্টিং অর্থাৎ লবণ চাষ। সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া এই লবণগুলো শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে খাবার উপযোগী খাদ্য লবণে পরিণত হয়। আমরা জানি যে সমুদ্রের পানির যে লেভেল, এটা সবসময় একই রকম থাকে না। দিনে দুইবার জোয়ার, দুইবার ভাটা হয়। ঠিক আছে? দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়, এটা আমরা জানি। তো লবণ চাষিরা কি করে, এইরকম করে চৌকোনা ঘর, চতুর্দিকে ঘর করে রেখে দেয়। একদিকে মনে করো এই জায়গায়, এক জায়গায় কি করে,
ফাঁকা রেখে দেয়, ঠিক আছে। এরপর সমুদ্র, ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্র, তো ওই সমুদ্র থেকে যখন জোয়ার হয়, সমুদ্রে যখন জোয়ার হয়, সেই জোয়ারের পানিটা কি হয়, উঠে আসে, উঠে এসে সমস্ত জমিটা প্লাবিত হয়ে যায়। এরপর সাধারণত সকালবেলার জন্য এটা প্রস্তুত করে রাখা হয়। সকাল বা দিনের প্রথম ভাগে যে জোয়ারটা হয়, সেই জোয়ারটাকেই ব্যবহার করা হয়। তো জোয়ারের পানি দিয়ে এটা যখন ভরে যায়, তখন এই যে মাঝখানে যে গর্তটা ছিল সেটা অফ করে দেওয়া হয়। এরপর সমুদ্রের পানি যখন নেমে যায়, তখন এই যে চৌকোনা জায়গায় এখানে পানিটা আটকে যায়। তো এরপর এই পানিটা সারা দিনে বা একদিন বা 2 দিন পর এই সমস্ত পানি শুকিয়ে যায়। তো জোয়ার তো হইতেই থাকে, তো দিনে তো 2বার জোয়ার হয়, তাহলে ওই পানি তো আবার আসতে পারে। তো জেনারেলি ওটা যেটা করা হয় সেটা হচ্ছে যে এমন জায়গায় করা হয় যে জোয়ারের পানিটা যেন এই জমিতে না আসে, সেই নিয়ন্ত্রণটাও রাখা হয়। তখন জোয়ারের পানি এই জায়গায় প্রবেশ করতেই দেওয়া হয় না, ঠিক আছে। শুধুমাত্র একবার জোয়ারের পানি প্রবেশ করতে দেওয়া হয়, তারপর আর প্রবেশ করতে দেওয়া হয় না। ওকে। তো সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া লবণের সাথে বালু মিশ্রিত থাকে, তো ডেফিনেটলি এই লবণে বালু মিশ্রিত থাকবে। তো এই বালুকে যে তোমার পাতন, প্রথমে তাপ, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো এই প্রক্রিয়া আলাদা করা হয়, মানে তো এই লবণকে যে কোনো পাত্রে নিয়ে পানি দ্বারা মিশালে, না সরি, এটাকে ছাঁকনি দিয়ে আলাদা করা হয়। তো এই লবণকে যে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু পাত্রের তলায় পড়ে থাকে, তখন লবণ পানির দ্রবণকে থেকে আলাদা করে নেওয়া হয়। এবার এই দ্রবণকে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং লবণ পাত্রের তলায় পড়ে থাকে, ঠিক আছে। তো প্রথমে পানি শুকিয়ে এটাকে, সমুদ্রের পানি শুকিয়ে এই লবণটাকে শক্ত করে তারপর কারখানায় নিয়ে যাওয়া হয়। তো অনেকে ভাবতে পারে তা প্রথমেই ওই পানিকেই কারখানায় নিয়ে যাইতো, চাকনি দিত, তারপর ইয়া করতো, কিন্তু তখন সমুদ্রের পানিতে লবণের ঘনত্ব তো অত বেশি থাকে না, আর পানি পরিবহন করাটাও কি জটিল। তো সেক্ষেত্রে এখানে পানিটাকে প্রথমে কি করা হয়, সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যায়, তারপর সেই লবণটাকে সহজেই বহন করে কোথায় নিয়ে যাওয়া যায়, তোমার ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তারপর সেইখানে তোমার পানির প্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের চেয়ে একটুখানি কম, অর্থাৎ সমুদ্রের পানিতে যে পরিমাণ লবণ থাকে ওখানে কি সেই লবণের ঘনত্ব আরো অনেক বেশি পরিমাণে ইচ্ছা করে বাড়ায় দেওয়া যায়, অন্য অল্প পানিতে অনেক বেশি লবণ মেশানো হয়। তারপর আলাদা, তারপর এটাকে ছাঁকনি দিয়ে বালিটাকে আলাদা করা হয়। তো এই সুবিধাটা পাওয়া যায়, নইলে তো এই সমুদ্র তীরে বসেই ছাঁকনি দেওয়া যাইতো, ঠিক আছে। তো এভাবে উৎপন্ন লবণকে প্যাকেটে করে বিক্রির জন্য পাঠানো হয়। তারপর শুধুমাত্র ওইটাই করা হয় না, তারপর এটার সাথে আরো আয়োডিন, আয়োডিন এমনিতেই থাকে বা এক্সট্রা আয়োডিন অনেক সময় যোগ করা হয়। তারপর আরো অনেক কিছুই যুক্ত করা হয় পরবর্তীতে। কালার, অনেক সময় কালার, তোমার যেটা র লবণ যেটা পাওয়া যায় এই প্রক্রিয়ায়, সেই লবণটা অনেক সময় লালচে হয়। তো আমরা তো লাল লবণ খাই না, দানাটাও একটু বড় হয়। আমরা যে লবণটা সাধারণত কিনি এটা অনেক বেশি সাদা হয় এবং দানাটা অনেক ছোট হয়। পরবর্তীতে এগুলোকে তোমার সাদা বিভিন্ন ধরনের কেমিক্যাল বা অন্যান্য কিছু ইউজ করে সেটা দানাটাকে ছোট করা হয় এবং কালারকে লালচে কালার থেকে বা বাদামি, লালচে বাদামি কালার থেকে এটাকে একদম সাদা করা হয়, ঠিক আছে। আমাদের শরীরের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন আয়ন, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি দরকার হয়। শরীরে যদি কোনো কারণে সোডিয়ামের ঘাটতি হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়। অর্থাৎ পানি, লবণ যদি আমরা পানিতে গুলিয়ে খাই, বা আমরা তো দৈনন্দিন জীবনে তরকারিতে বা অন্যান্য সব কিছুতে লবণ খাই, সেখান থেকে আমাদের লবণের একটা ঘাটতি পূরণ হয়। তো এই যে লবণ, খাদ্য লবণ, এটা সোডিয়াম আয়নের যেমন ঘাটতি পূরণ করে, ঠিক সেই রকম এখানে আয়োডিন মিশানো থাকে। সেই আয়োডিন থাকে এই লবণে, প্রাকৃতিকভাবেও থাকে, আবার অনেক সময় এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়। তো এই আয়োডিনটাও আমাদের কি হয়, শরীরের জন্য শরীরের জন্য প্রয়োজনীয়। আমরা জানি যে আয়োডিনের অভাবে কি হয়, গলগণ্ড রোগ হয়। অর্থাৎ গলগণ্ড রোগ মানে হচ্ছে গলা ফুলে যায়। আমাদের যে ইয়া আছে তোমার, যেটাকে বলে যেখান থেকে স্বরযন্ত্র, অর্থাৎ স্বরযন্ত্র, যেটা স্বরযন্ত্রে আমরা জানি যে 2টা পর্দা থাকে, ওইটার কম্পনের ফলেই মূলত শব্দ উৎপন্ন হয়। তো ওই স্বরযন্ত্র অনেক সময় ফুলে যায় এই আয়োডিনের অভাবে, ঠিক আছে। এটাকে গলগণ্ড রোগ বলে। তো সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার, সোডিয়াম ক্লোরাইড অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে ভাতের সাথে আমরা তরকারি খাই, তরকারিতে সোডিয়াম ক্লোরাইড না দিলে তরকারি সুস্বাদু হয় না, ঠিক আছে। আমরা তরকারিতে লবণ না দিলে আমরা এটা খাইতে পারি না, সুস্বাদু হয় না। এটা মাস্ট, তরকারির জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা মাস্ট, এটা থাকতেই হবে। শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড
ব্যবহার করা হয়। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে শিল্প কারখানায় ক্ষার প্রয়োজন হয় বিভিন্ন কাজে। তো এই ক্ষারটা উৎপাদন করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইন তৈরিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আমরা যে ওরাল স্যালাইন, এসএমসির যে ওরাল স্যালাইন খাই, এসএমসি ছাড়াও অন্যান্য কোম্পানির ওরাল স্যালাইন আছে, বাংলাদেশের এসএমসিটা মোটামুটি একটু ভালো। তো সেখানে আমরা জানি যে সেখানে লবণ ব্যবহার করা হয়। এটা যখন ডায়রিয়া হয় বা কোনো কারণে পানি শূন্যতা তৈরি হয়, তখন এই পানি শূন্যতা তৈরি করার জন্য আমরা স্যালাইন খাই। তো স্যালাইনে কিন্তু সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা স্বাদটা হালকা লবণাক্ত হয়। এরপর হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার হচ্ছে, তোমরা জানো, এটা হচ্ছে রুটি বেক করার জন্য বা কেক বানানোর জন্য এই পাউডারটা ব্যবহার করা হয়, তো ফোলাতে সাহায্য করে। বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এই সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডাকে সোডিয়াম বাইকার্বনেটে বলা হয়ে থাকে। তো সোডিয়াম বাইকার্বনেটটাই হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। তো বেকিং সোডা তৈরি করার জন্য তার মধ্যে টার্টারিক অ্যাসিড, বেকিং সোডা তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড, যেটা এই টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O6 মিশালে বেকিং পাউডার তৈরি হয়। তাহলে বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিশালেই বেকিং পাউডার হয়। তাহলে বেকিং পাউডারের মধ্যে কি কি আছে? বেকিং পাউডারে আছে বেকিং সোডা, ঠিক আছে, বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিড, এই দুইটাই মিলে হয় বেকিং পাউডার। তো সাধারণত কেক বানানোর কাজে বেকিং পাউডার ব্যবহার করা হয়। তো কেক এই বেকিং পাউডার না দিলে কেক আসলে ফুলবে না, ঠিক আছে, আর নরমও হবে না। তো বেকিং সোডার প্রস্তুতি। তো অ্যামোনিয়া গ্যাস, খাদ্য লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে বেকিং সোডা প্রস্তুত করা যায়। প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। তো সম্পৃক্ত দ্রবণ হচ্ছে দ্রবণের এমন একটা অবস্থা যে পানিতে সোডিয়াম ক্লোরাইড দেওয়ার, সোডিয়াম ক্লোরাইড যোগ করতে 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 করবো আর নাড়াবো নাড়তে একটা সময় দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইড আর পানিতে দ্রবীভূত হচ্ছে না। আমরা যতই নাড়াই না কেন লবণ পানিতে থেকেই যাচ্ছে, অর্থাৎ এখানে সর্বোচ্চ পরিমাণ লবণ কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। তো এইরকম অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ এমন একটা দ্রবণ তৈরি করতে হবে যেখানে যদি আর লবণ দেই আমরা, সেই লবণ আর দ্রবীভূত না হয়ে কঠিন অবস্থায় থেকে যাবে। এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়। এবার অ্যামোনিয়া গ্যাস দিলে সেই অ্যামোনিয়া গ্যাসও কি হয়, পানির সাথে দ্রবীভূত হবে। তো দ্রবীভূত হইতে 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 যতই আমরা অ্যামোনিয়া দেই না কেন দ্রবীভূত হইতে থাকবে, হইতে একটা সময় দেখা যাবে যে অ্যামোনিয়া দিলে সেটি আর দ্রবীভূত হচ্ছে না। তো যথেষ্ট পরিমাণ অ্যামোনিয়া দিলে সেটাও একটা সময় সম্পৃক্ত হবে। তাহলে কার কার সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে? পানিতে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া দিতে হবে। প্রথমে সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, তারপর অ্যামোনিয়া দিয়ে সম্পৃক্ত করতে হবে। অর্থাৎ এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে যেন ওখানে আর সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া কোনোটাই না মিশে। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয়। এরপর এর মধ্যে আবার কি করা হবে, কার্বন ডাই অক্সাইড দেওয়া হবে। ঠিক আছে, তাহলে পানির মধ্যে প্রথমে কি দেওয়া হবে, এই পানিতে তো সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে, পানিতে সোডিয়াম ক্লোরাইড আছে, তারপর কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া দেওয়া হবে। অ্যামোনিয়া দিয়ে সম্পৃক্ত করার পর কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করা হবে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং পানি একত্রিত হয়ে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করে। এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা উৎপন্ন হয়। তাহলে এইখানে কি হয়, বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। তাহলে আমরা তো প্রথমে কি করেছিলাম, সেখানে প্রথমে পানি দিয়েছি, এই পানির সাথে সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, তারপর অ্যামোনিয়া গ্যাস দিয়েছি, অর্থাৎ এই দুইটাই পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পর এরপর এর মধ্যে কার্বন ডাই অক্সাইড পরিমাণ, মানে প্রয়োজন মতো কার্বন ডাই অক্সাইড এর মধ্যে আবার চালনা করছি। তো প্রথমে যেটা করবে, সোডিয়াম ক্লোরাইড বাদে এই পানি, অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড প্রথমে নিজেদের সাথে বিক্রিয়া করবে, নিজেদের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে, অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন করার পর এই অ্যামোনিয়াম আয়নটা আবার সোডিয়াম আয়নের চেয়ে কম সক্রিয়। তখন কি হবে, এই সোডিয়াম ক্লোরাইডটা তো ভাঙ্গা অবস্থায় থাকবে সেখানে, তখন এই ভাঙ্গা সোডিয়াম ক্লোরাইডের যে আয়নটা আছে, এই পজিটিভ আয়নটা কি করবে, অ্যামোনিয়াম আয়নকে রিপ্লেস করে দেবে, অ্যামোনিয়াম আয়নকে রিপ্লেস করে দেবে। আর ওই অ্যামোনিয়াম আয়নকে সে কি করে, সোডিয়াম ক্লোরাইড নিজের যে ক্লোরাইড আয়নটা আছে তার সাথে বিক্রিয়া যুক্ত হতে বাধ্য করবে। তো এইভাবে পরবর্তীতে তোমার এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, না, এটাকে বলা হয় বিনিময় বিক্রিয়া, এই বিনিময় বিক্রিয়ার মাধ্যমে
এই সোডিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন পরস্পরকে রিপ্লেস করে দেবে। যেহেতু সোডিয়াম অ্যামোনিয়াম আয়নের কাছে বসে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে প্রথমে সোডিয়াম ক্লোরাইড ছিল, এরপর হইল কি অ্যামোনিয়াম ক্লোরাইড, আর অ্যামোনিয়াম বাইকার্বনেট থেকে হলো সোডিয়াম বাইকার্বনেট। ওকে, তো বেকিং সোডাকে বিক্রিয়া পাত্র থেকে পৃথক করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হয়, তাহলে এটা হলো বেকিং সোডা। এখন এর সাথে যদি টার্টারিক অ্যাসিড মেশাই আমরা, তখন সেটি হয়ে যাবে বেকিং পাউডার। ঠিক আছে, এরপর হচ্ছে বেকিং সোডার ব্যবহার। কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। তাহলে কেক প্রথমে কি করা হয়, ময়দার সাথে এই বেকিং সোডাটা মিশানো হয়, তাহলে সেটা এরপর যাকে তাপ দেওয়া হয়। বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে, বেকিং সোডাটা কি করে, মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাই অক্সাইড এবং তোমার জলীয় বাষ্প তৈরি করে। তাহলে এখানে কয়টা জিনিস তৈরি হয়, বেকিং সোডার মধ্যে যে টার্টারিক অ্যাসিড থাকে, সেই টার্টারিক অ্যাসিড এবং বেকিং সোডা সেটা নিজেদের সাথে বিক্রিয়া করে। তাহলে বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড নিজের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট উৎপন্ন করে। এই যে সোডিয়াম টার্টারেট উৎপন্ন করে, তারপর এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। আর এই উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডের জন্যই কেক কি হয়, ফুলে ওঠে। কার্বন ডাই অক্সাইডের জন্যই কেক ফুলে হয়। তাহলে এই যে বিক্রিয়াটা যখন আমরা তাপ দেই, তখনই এই বিক্রিয়াটা ঘটে। তাহলে প্রথমে কি করা হয়, ময়দা পানিতে গুলিয়ে তো ময়দার ডো তৈরি করা হয়। তো আমরা জানি এই ডো তৈরি করার সময় সেখানে বেকিং পাউডার দেওয়া হয়। ঠিক আছে, তো বেকিং পাউডার মধ্যে কি কি থাকে, তোমার সোডিয়াম বাইকার্বনেট থাকে। ঠিক আছে, এই সোডিয়াম বাইকার্বনেট, আর তার সাথে থাকে কি তোমার এই যে তোমার এটার নাম হচ্ছে কি টার্টারিক অ্যাসিড। তো এই দুইটা প্রথমে বিক্রিয়া করে না, এটা যখন আটার ডোয়ের মধ্যে থাকে, এরপর সেই আটার ডোয়ে যখন রুটি বানানো হয়, বানানোর পর বা কেক বানানো হয়, যেটাই বানানো হোক না কেন, রুটি হোক কেক হোক যেটাই বানানো হোক, বানানোর পর এরপর যখন এটাকে তোমার হিটারে বা চুলায় যা ইলেকট্রিক যে তোমার ওভেন আছে, যেখানেই হোক না কেন, তাপ যখন দেওয়া হয়, তখন এই তাপ পেয়ে এই দুইজন কি করে, বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং পানি তৈরি করে। এই সোডিয়াম, এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড মূলত রুটিকে ফুলতে সাহায্য করে। বা চিতই পিঠা যখন আমরা বানাই, তখন এটা চিতই পিঠার মধ্যে কি হয়, বুদবুদ তৈরি হয়, ছোট 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 কি হয়, ফোঁটা তৈরি হয়, ছিদ্র তৈরি হয়। তো ওইগুলো মূলত উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের কারণেই হয়। বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাকও ব্যবহার করা হয়। এজন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মেশানো হয়। তাহলে বেকিং পাউডার ব্যবহার করা যায়, আবার অনেকে কি ইস্ট ব্যবহার করে, ইস্টটাই বেশি ব্যবহার করে। তো এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাত শ্বসনের কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে। তাহলে এখানে ইস্ট কি করে, ওই ইস্টেও কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কিভাবে, ইস্ট ওইখানে কি করে, যখন রেখে দেওয়া হয় গরম জায়গায়, জেনারেলি উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্ট কি করে, সেখানে সবাত শ্বসন করে, অর্থাৎ সেখানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি যে শ্বসনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ হোক প্রাণী হোক, যে কোনো উদ্ভিদ প্রাণীর শ্বসনের ক্ষেত্রেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড কি করে, মূলত যখন তাপ দেওয়া হয় এই রুটিটাকে আমরা রেখে দিলে এমনিতেই রুটি ফুলে যায়, রুটি ফুলে যায়, পরে এটাকে তাপ দিয়ে তোমাকে বেক করলে আরও ফুলে যায়। তো পাউরুটি ফুলে ওঠার পর ওভেনে বেকিং করলে উত্তাপে ইস্ট মারা যায়, তখন পাউরুটির ফোলা বন্ধ হয়ে যায়। তো প্রথমে তাপ দিলে প্রথমে এটা ফুলে ওঠে, তারপরে ইস্ট যখন মারা যায় তখন ফোলা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই ফুলে নরম হিসেবে এটা থেকে যায়। ঠিক আছে, তো এখানে বলছে পৃথকভাবে বেকিং পাউডার এবং ইস্টের সাথে ময়দা রেখে দাও, কিছু সময় পরে এই ময়দা দিয়ে আলাদাভাবে কেক বানাও, দুটি কেকের মধ্যে তুলনা করো, কেক দুটিতে কোনো পার্থক্য দেখা যায় কিনা এর কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দুইটার মধ্যে দেখা যাবে যে তোমার এইটাতেই বেকিং সোডা ব্যবহার করলেই কেক বেশি ফুলবে, তখন ওখানে কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে অনেক বেশি কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেটা ইস্ট থেকে অত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো সিরকা বা ভিনেগার, ইথানোয়িক অ্যাসিডের, এটা আমরা পড়েছি যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই মূলত ভিনেগার বলা হয় বা সিরকা বলা হয়। তো ভিনেগার তরল পদার্থ, সাধারণত আচার তৈরি করার সময় ভিনেগার যোগ করা হয়, যাতে আচারটা পরবর্তীতে নষ্ট না হয়। তখন আমরা জানি যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ব্যাকটেরিয়া, ক্ষতিকর যে পচনকারী ব্যাকটেরিয়া সেখানে উৎপন্ন হলে সেটা নষ্ট হয়ে যায়। তো এই সিরকা বা ভিনেগার যেটা,
এটা তো আমরা জানি যে এটা সাধারণত অ্যাসিড জাতীয় পদার্থ। তো এটা কি করে, তোমার যে কোনো খাদ্যের মধ্যে তো তোমার নষ্টকারী যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে এটাকে এটা তৈরি হতে দেয় না। ভিনেগারের প্রস্তুতি, ভিনেগার কিভাবে বানানো হয়। 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি স্টিলের পাত্রে ইথানল এবং এসিটোব্যাক্টর নিয়ে এর মধ্যে অক্সিজেন গ্যাসের বুদবুদ প্রবাহিত করলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়। তাহলে প্রথমে কি করা হয়, অ্যালকোহলের মধ্যে অক্সিজেন কি করা হয়, প্রবাহিত করা হয়। ঠিক আছে। তো এসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এমন ধরনের ব্যাকটেরিয়া এটা এমন একটা এনজাইম নিঃসৃত করে যা ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করে। আমরা জানি যে ইথানল, আমরা এর আগে জৈব যৌগ অধ্যায়ে ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড সরাসরি প্রস্তুত করতে পারি নাই। সেখানে আমরা আগে ইথানল থেকে কি করছি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের যে জাইমান অক্সিজেন, ওখান থেকে জাইমান অক্সিজেন, সেই জাইমান অক্সিজেন দ্বারা জারিত করে প্রথমে এই তোমার ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কি করেছিলাম, অ্যাসিটালডিহাইড তৈরি করছিলাম, তাই না, CH3CHO। তারপর এই অ্যাসিটালডিহাইডকে পরবর্তীতে আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে ওখান থেকে যে জাইমান অক্সিজেন সেটা দ্বারা আবার জারিত করে এই অ্যালডিহাইড থেকে পরবর্তীতে কি করছে, অ্যাসিড তৈরি করা হয়। ওখানে বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। আর এইখানে অ্যাসিটোব্যাক্টর যখন এই অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া যখন ব্যবহার করা হয়, তাহলে সে এমন একটা এনজাইম নিঃসৃত করে যেটা কি করে, এই 2 ধাপে বিক্রিয়া না ঘটিয়ে এক ধাপেই কি করে, অধিক পরিমাণে অক্সিজেন দ্বারা অ্যালকোহলকে জারিত করে সরাসরি তোমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এবং সেই সাথে পানি উৎপন্ন হয়। ঠিক আছে। তো আমরা জানি যে এই জিনিসটাই হচ্ছে কি, এই অ্যাসিটিক অ্যাসিডটাই মূলত অ্যাসিটিক অ্যাসিড এবং পানির মিশ্রণটাই হচ্ছে কি তোমার ভিনেগার। তো এখানে তাপমাত্রাটা মাথায় রাখতে হবে, 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তাপমাত্রাটা কত, 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। তো খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা, তো এ কিভাবে আসলে খাদ্য সংরক্ষণ করে। আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আচার পচে যায় বা নষ্ট হয়। তো যে কোনো খাবারকেই যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে সেটা নষ্ট হয়ে যায়। আচার এর মধ্যে ভিনেগার দিলে আচারকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারকে যখন আচারের মধ্যে দেওয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত প্রোটন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। ওখানে যে ব্যাকটেরিয়া তৈরি হয় না বিষয়টা তা না, ব্যাকটেরিয়া সেখানে তৈরি হয়, আক্রমণ করে, কিন্তু সঙ্গে সঙ্গে ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা, আমরা জানি অ্যাসিডের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে কার মধ্যে আছে, হাইড্রোজেন আয়নের মধ্যে আছে। এই হাইড্রোজেন আয়ন কি করে, তোমার এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে বা মেরে ফেলে। এইভাবেই খাবার বা এইভাবেই আচারগুলোকে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় ভিনেগারের মাধ্যমে। ঠিক আছে। এরপর হচ্ছে কোমল পানীয়, সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড সোডা। তো সফট ড্রিঙ্কস খায় নাই এরকম কোনো ব্যক্তি আসলে নাই বা দেখে নাই। তো সফট ড্রিঙ্কস যখন সাধারণত তোমরা সবাই দেখবা যে সফট ড্রিঙ্কসের কর্ক বা ঢাকনাটা যখন খোলা হয় তখন সেখান থেকে বুদবুদ বের হয়, বা হঠাৎ করে এটা তোমরা দেখবে এটাকে ঝাঁকি দেওয়ার পর যদি খোলা হয় তাহলে কি হয়, অনেক পরিমাণ বুদবুদ কি হয়, বাইরে বের হয়ে আসে, অনেকটা মাঝে বিস্ফোরণের মতো হয়। ঝাঁকি দিলে এটা হয়, ঝাঁকি দেওয়ার পর খুললে এটা হয়। আর যদি নর্মাল তোমার এটা স্টেনলেস স্টিল অবস্থায় ছিল সেখান থেকেই তোমরা একটা নিয়ে যদি এটাকে খুলো তাহলে দেখা যায় অল্প পরিমাণ বুদবুদ সেখানেও উঠবে, কিন্তু অল্প পরিমাণ বুদবুদ উঠবে, অল্প একটু বের হয়ে যেতে পারে আবার নাও যেতে পারে। ওকে। বাট এটাকে যদি তোমরা খোলার আগে ঝাঁকি দাও প্রচুর পরিমাণে, তারপর যদি এটা খোলো দেখবে প্রচুর পরিমাণ বুদবুদ বের হবে। এই বুদবুদটাই মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো কি হয় যে ঠান্ডা অবস্থায় ও উচ্চ চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করে কোমল পানীয় তৈরি করা হয়। তাহলে কোমল পানীয়তে কি থাকে, ঠান্ডা এবং উচ্চ চাপে, মানে ঠান্ডা অবস্থায় উচ্চ চাপে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড কি করা হয়, দ্রবীভূত করা হয়। কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এখানে মূলত কি হয়, এখানে কার্বনিক অ্যাসিড থাকে। খাদ্য হজম ও পরিপাক করার জন্য মানুষ কোমল পানীয় পান করে থাকে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে এটা আসলে খাদ্য পরিপাকে কতটুকু সাহায্য করে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাট তারপর মানুষ খায়, এটা খেলে বৈজ্ঞানিক ভিত্তি নাই কিন্তু ব্যবহারিক ভিত্তি আছে। আমরা যারা খাই তারা কিছুটা হইলেও কি হয়, একটু হইলেও উপকার পায়। বৈজ্ঞানিক ভিত্তিতে কেন নাই আমরা জানি না, ও হয়তো বৈজ্ঞানিক ভিত্তি বের হয় ভবিষ্যতে। তার কারণ বিজ্ঞান তো প্রথমে অনেক কিছুই বুঝতে পারে না, পরে আবার বুঝতে পারে এইরকম।
আচ্ছা, যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোমল পানীয়গুলো কার্বনিক অ্যাসিড এগুলো শরীরের জন্য ক্ষতিকর। এটা সত্য, এটা শরীরের জন্য ক্ষতিকর, এগুলো কিডনি লিভারের জন্য যথেষ্ট ক্ষতিকর। তো এখানে মেইনলি কি থাকে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় কিভাবে, কার্বন ডাই অক্সাইডকে এখানে পানির মধ্যে দ্রবীভূত করা হয় এবং সেই কার্বন ডাই অক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তোমার উৎপন্ন হয়। এই কার্বনিক অ্যাসিডটাই মূলত এই কোমল পানীয়তে মেইন উপাদান হিসেবে কাজ করে। তো এটা যখন চাপটা যখন কমে যায়, যখন আমরা কর্কটা খুলে ফেলি, চাপ কমে যায়, তখন এই কার্বনিক অ্যাসিড ভেঙে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে কি হয়, বাইরে বের হয়ে আসে। এটাই কি, এর সাথে এই চাপে কিছু ওখান থেকে তরলও বের হয়ে আসে, ঠিক আছে। এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো সুস্থ দেহের সুস্থ মনকেই স্বাস্থ্য ভালো ভালো স্বাস্থ্য বলা হয় বা সুস্বাস্থ্য বলা হয়। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখি। আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। গোসলের সময় আমরা প্রসাধনী সাবান ব্যবহার করে আমাদের পোশাক বা কাপড় চোপড় পরিষ্কার করার জন্য আমরা কাপড় কাচা সোডা, ব্লিচিং পাউডার, সাবান ইত্যাদি ব্যবহার করি। ঘরের জানালার কাচ বা অন্যান্য কাচ দ্রব্য পরিষ্কার করার জন্য আমরা গ্লাস ক্লিনার ব্যবহার করি। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করি, সেটা হারপিক হতে পারে বা ড্যাম্পিক্স হতে পারে। এসব পরিষ্কার সামগ্রীর প্রস্তুতি এবং পরিষ্কারকরণের ক্রিয়া কৌশল নিম্নে আলোচনা করা হলো। তো এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়া হয় এবং এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ময়লাগুলো কি হয়, দূরীভূত হয়। তো আমরা দেখি যে কিভাবে এই পদার্থগুলো আমাদের শরীর থেকে বা কাপড় থেকে ময়লা দূর করে। ওকে, প্রথমে হচ্ছে কাপড় কাচা সোডা। তো সোডিয়াম কার্বনেট গ্যাসকে সোডা অ্যাশ বলা হয়। এই সোডিয়াম কার্বনেট যে গ্যাস, এর তোমার ব্যবহারিক নাম বা বাণিজ্যিক নাম হচ্ছে সোডা অ্যাশ, ঠিক আছে, সোডা অ্যাশ। এই সোডা অ্যাশের এক অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা বলে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে যদি 10 অণু পানি, কেলাস পানি যুক্ত হয়, তাহলে এটাই হচ্ছে কাপড় কাচার সোডা। তাহলে কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস 10 অণু, মানে প্লাস চিহ্ন না, এখানে ডট দিয়ে 10 অণু, অর্থাৎ 10 অণু পানি এখানে পানির অণু হিসেবেই এই সোডিয়াম কার্বনেটের ত্রিমাত্রিক গঠনের মধ্যে যুক্ত থাকবে, ঠিক আছে। তো সোডিয়াম কার্বনেট প্লাস 10 অণু পানি, এটাকেই বলা হচ্ছে সোডিয়াম কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা। তো কাপড় কাচার সোডার তাহলে রাসায়নিক নামটা কি হচ্ছে, যে সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। ডেকা মানে 10, ডেকা মানে কি 10, অর্থাৎ 10টা হাইড্রেট থাকে, অর্থাৎ 10টা পানির অণু থাকে, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, এটা মাথায় রাখবা। এরপর হচ্ছে কাপড় কাচার সোডা প্রস্তুতি। তাহলে কাপড় কাচা কিভাবে সোডা, কাপড় কাচার এই সোডাটা তাহলে কিভাবে প্রস্তুত হবে, সোডিয়াম কার্বনেট এবং 10 অণু পানি। তাহলে সোডিয়াম কার্বনেট ডেফিনেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকেই পাওয়া যাবে। আবার সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার চুনা পাথর, আর এটা এখানে সোডিয়াম কার্বনেট। তো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অধিক পরিমাণ চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এই যে আমরা একটু আগে দেখেছি যে কলকারখানায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লবণ থেকে তৈরি হয়, সামুদ্রিক লবণ থেকে তৈরি হয়। তাহলে ওখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করে সেখান থেকে কিন্তু সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে এবং এই হাইড্রোক্সাইড আয়ন এবং কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন মিলে কি হবে, পানি তৈরি হবে। তো বিক্রিয়া পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট এবং পানি থাকে। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে এমনিতেই কি করে, এখানে কাপড় কাচার সোডা তৈরি হয়। তাহলে এই পানি এর মধ্যে কেলাস পানি হিসেবে পরবর্তীতে যুক্ত হয়। প্রত্যেকটা সোডিয়াম কার্বনেট অণুর সাথে 10 অণু কেলাস পানি যুক্ত হয় এখানে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে কাপড় কাচার সোডা। তো কাপড় কাচার সোডার ব্যবহার, তো কাপড় পরিষ্কার করতে কাপড় কাচার সোডা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে টয়লেট ক্লিনার। তো টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানেও সোডিয়াম, আমরা জানি যে তোমরা দেখবে যে ড্যাম্পিক্স যেটা আছে বা হারপিক যেটাই থাকে না কেন, ড্যাম্পিক্সে সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে সরাসরি তরল দ্রবণ, মানে তোমার দ্রবণ ব্যবহার করা হয়, পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনত্বটা একটু বেশি থাকে। আর তোমার যেটা হারপিক, সেটার সাথে আরও পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড বাদেও আরও বেশ কিছু যুক্ত থাকে, ঠিক আছে। তো এই যেটা আর কি টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড
মিশ্রিত থাকে, সোডিয়াম হাইপোক্লোরাইটও মিশ্রিত থাকে, দুইটাই সোডিয়ামের ইয়া। তো বেসিন, কমোড ইত্যাদি পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। কিন্তু তোমার যেটা আর কি, এটা হচ্ছে তোমার হারপিক। মূলত হারপিকের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাস থাকে, বাট যেটা ড্যাম পিক্স বলা হয়, ঠিক আছে, ড্যাম পিক্স, এটা কিন্তু তোমার জেনারেলি কি না, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইডই থাকে, ঘনত্বটা একটু বেশি থাকে, এরপর এটার সাথে পানি মিশিয়ে তোমার ইউজ করতে হয়। যখন বেশি অপরিষ্কার হয়ে যায়, বিশেষ করে টাইলস ধোয়ার জন্য শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, সেখানে সোডিয়াম হাইড্রোক্লোরাইডটা কম থাকে তুলনামূলক, বা অনেক সময় থাকে না। বেসিন, কমোড বা টাইলস ইত্যাদি পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, বিভিন্ন রং এর জৈব পদার্থ, অজৈব পদার্থ, রোগ জীবাণু ইত্যাদি থাকে। যখন টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে টয়লেট ক্লিনার যোগ করা হয়, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ ইত্যাদির সাথে বিক্রিয়া করে। তাহলে কে বিক্রিয়া করে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি করে? ওদের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার চর্বি প্লাস চর্বি অথবা প্রোটিন, এদের সাথে কে বিক্রিয়া করে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করে। এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইড কার সাথে বিক্রিয়া করে? বিভিন্ন পিগমেন্ট এবং রোগ জীবাণুর সাথে বিক্রিয়া করে, তাদের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাহলে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডটা মেনলি পরিষ্কারক হিসেবে কাজ করে, সোডিয়াম হাইড্রোক্সাইডটাই মেনলি পরিষ্কারক হিসেবে কাজ করে। আর সোডিয়াম যে হাইপোক্লোরাইড আছে তোমার, সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা, এটা মেনলি কি করে? জীবাণু ধ্বংসকারী হিসেবে কাজ করে। সোডিয়াম হাইপোক্লোরাইড কি করে? জীবাণু ধ্বংসকারী হিসেবে কাজ করে। ওকে, টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল, তাহলে এটা কিভাবে পরিষ্কার করে? টয়লেট ক্লিনারকে যখন টয়লেটের উপর ঢালা হয়, তখন টয়লেট ক্লিনারের বিভিন্ন উপাদান বিভিন্ন রূপে বিক্রিয়া করে। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারধর্মী ধর্মের জন্য টয়লেট পরিষ্কার হয়। তাহলে টয়লেট পরিষ্কার করতে মেনলি সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা। টয়লেট ক্লিনারের সোডিয়াম হাইপোক্লোরাস বা হাইপোক্লোরাইট পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হয়, যা ভেঙে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণুকে ধ্বংস করে। এই যে বিভিন্ন ধরনের কালার আছে, অনেক সময় বাদামি কালার হয়ে যায় বা সবুজ কালার হয়ে যায়, টয়লেটের মধ্যে বিভিন্ন কালার তৈরি হয়, তো এই কালারটা দূর করে হচ্ছে তোমার সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইট প্রথমে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি তৈরি হয়? হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি, এটাকে বলা হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড। পরবর্তীতে এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে গিয়ে এখান থেকে অক্সিজেনটা বের হয়ে যায়, এটাকে জাইমান অক্সিজেন বলে। তো এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। এবং এই মুক্ত অক্সিজেন পরমাণু, আমরা জেনারেলি জানি যে পরমাণুগুলো কি হয়? একা একা থাকে না। পরমাণুগুলো কি থাকে না? কখনো একা হিসেবে থাকে না। বিশেষ করে গ্যাসের পরমাণু একা থাকে না, তারা সবসময় অণু হিসেবে থাকে। তো এইখানে যে মুক্ত একটা অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে, এই মুক্ত অক্সিজেনটা এটা খুব বেশি সময় একা একা থাকে না, কিছুক্ষণ সে একা থাকে, তারপর সে সঙ্গে সঙ্গে অন্য কারোর সাথে বিক্রিয়া করে, সাধারণত অন্যকে সে জারিত করে। এই যে মুক্ত অক্সিজেন পরমাণু, এটাকেই মূলত বলা হয় জাইমান অক্সিজেন। এটাকেই বলা হয় কি? জাইমান অক্সিজেন। ঠিক আছে, এই জাইমান অক্সিজেনটা সাধারণত উৎপন্ন হওয়ার অল্প সময়ের মধ্যেই অন্য কারোর সাথে বিক্রিয়া করে ফেলে। ঠিক আছে, তো যেমন রঙিন পদার্থের সাথে যখন সে জারিত করে, তখন বর্ণহীন পদার্থ তৈরি হয়। জীবাণুকে সে যখন জারিত করে, তখন এই জীবাণুটাও মারা যায় বা ধ্বংস হয়ে যায়। এভাবে টয়লেট ক্লিনার রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণুকে ধ্বংস করে। তৃতীয় বন্ধনের মধ্যে অক্সিজেন পরমাণু দিয়ে জাইমান অক্সিজেনকে বোঝানো হয়েছে। জাইমান অক্সিজেন বা ন্যাসেন্ট অক্সিজেন বলতে সদ্য তৈরি হওয়া অস্থায়ী রিয়েক্টিভ অক্সিজেন পরমাণুকে বোঝায়, যা এখনো অক্সিজেন অণু তৈরি করেনি। ঠিক আছে, এটা এমন একটা অক্সিজেন পরমাণু যেটা কেবল তৈরি হয়েছে, হওয়ার পর অন্য কারোর সাথে বিক্রিয়া করবে, এইরকম অক্সিজেন পরমাণু বলতে জাইমান অক্সিজেন বোঝানো হয়। বা এটার আরেকটা নাম হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন। তো আমরা জানি যে অক্সিজেন সবসময় O2 তৈরি করে, তারপর সেই O2 ভেঙে অক্সিজেনগুলো কি করে? আবার বিক্রিয়া করে। বাট এইখানে কি হয়েছে? এখন অক্সিজেন পরমাণু অণু তৈরি করে না, এখান থেকে একটা যৌগ থেকে জাস্ট অক্সিজেন পরমাণুটা বের হয়েছে, বের হয়ে সে অক্সিজেন অণু তৈরি করার আগেই অন্য কারোর সাথে কি বিক্রিয়া করে ফেলে। তো এই যে অক্সিজেন, এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। ঠিক আছে, সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে আমরা জানি যে
ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে কি, আমরা জৈব যৌগিক অধ্যায়ে পড়েছি CH2 মানে অর্থাৎ অ্যালকাইল, তোমার অ্যালকাইল আয়নের সাথে অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলকের সাথে যদি সোডিয়াম যুক্ত হয়, সেটাই COOH যুক্ত হয়, তারপরে সেটাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, জৈব অ্যাসিড। যেমন এটা হচ্ছে কি ইথানোয়িক বিউটানোয়িক অ্যাসিড, এখানে CH3 চারটে অক্সিজেন আছে, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এখন এর মধ্যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতেছে কোনটাকে, যেগুলোতে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকবে, সাধারণত 10 11 12 16 17 18 এরকম করে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি উচ্চতর ফ্যাটি অ্যাসিড। উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে এই যে কার্বনের 12 থেকে 18 পর্যন্ত কার্বনের সংখ্যা থাকবে। ঠিক আছে, কার্বনের সংখ্যা থাকবে 12 থেকে 18 পর্যন্ত। এইরকম উচ্চতর ফ্যাটি অ্যাসিড যখন কি হয়, এই ফ্যাটি অ্যাসিডের যখন হাইড্রোজেনটা কি হয়, এই ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেনটা যখন সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যায়, সোডিয়াম অ্যাসিটেট তৈরি হয় সোডিয়াম, তখন এইটাকে বলা হচ্ছে, এই সোডিয়াম লবণটাকেই বলা হচ্ছে তোমার সাবান। অথবা সোডিয়াম দ্বারা এটা রিপ্লেস না হয়, অথবা পটাশিয়াম দ্বারাও রিপ্লেস হইতে পারে। ঠিক আছে, তাহলে উচ্চতর এরকম ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেন যে আয়নটা আছে সেটা কি করবে, সোডিয়াম বা পটাশিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হওয়ার পর যে জিনিসটা তৈরি হবে এটাকেই বলা হচ্ছে, সেই লবণটাকে, মূলত এটাই একটা লবণ, কারণ যে লবণ এবং ক্ষারের বিক্রিয়ায় লবণের যে H প্লাসটা ক্ষারের ধাতু দ্বারা রিপ্লেস হয়, এটা আমরা জানি। তো এই যে লবণ, এই লবণটাকে বলা হচ্ছে তোমার সাবান। তাহলে সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো অ্যালকাইল মূলক প্লাস COO, এখানে H থাকার কথা, সেখানে সোডিয়াম বা পটাশিয়াম ঢুকে যাবে। ঠিক আছে, তো এইখানে আর কে অ্যালকাইল মূলক বলা হয়, আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। আমরা জানি যে অ্যালকেন হচ্ছে CnH2n+2, আর এখানে কিন্তু অ্যালকাইল মূলক যেহেতু আছে, একটা হাইড্রোজেন হটে গিয়ে, সরে গিয়ে বা বের হয়ে গিয়ে এখানে একটা হাত ফাঁকা হবে, সেই ফাঁকা হাতেই মূলত COOH যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করবে। পরবর্তীতে সেই Hটাকে সোডিয়াম বা কার্বনের দ্বারা রিপ্লেস করে দিলে সেটা হবে লবণ তৈরি হবে। এই লবণটাই হচ্ছে তোমার কি সাবান। এখানে N এর মান 12 থেকে 18 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, উচ্চতর যেহেতু বলছে, তার মানে কার্বন সংখ্যা বেশি, কার্বন সংখ্যা আছে 12 থেকে 18 পর্যন্ত। যেমন সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত হচ্ছে C17, তার মানে এখানে টোটাল কার্বন হচ্ছে 18টা। ঠিক আছে, তাহলে এখানে C17, H17 17 34 আর 35, আর COO H হওয়ার কথা, এই সোডিয়াম দ্বারা তাহলে এটাকে বলছে সোডিয়াম স্টিয়ারেট, বা সোডিয়াম না হয় যদি পটাশিয়াম হয় তাহলে সেটাকে বলছে পটাশিয়াম স্টিয়ারেট সাবান। ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড, তাহলে আমি যদি বলি তাহলে স্টিয়ারিক অ্যাসিডের সংকেতটা কি, স্টিয়ারিক অ্যাসিডের হচ্ছে C17 H35 COOH, এইটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। এটা হচ্ছে কি স্টিয়ারিক অ্যাসিড, এই জৈব অ্যাসিডের নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। এইখানে যখন হাইড্রোজেনটা সোডিয়াম বা পটাশিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখন সেটাকে বলছে সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট, এবং এটাই হচ্ছে তোমাদের লবণ, এটাই হচ্ছে একটা সাবান। তো তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান ও গ্লিসারিন তৈরি হয়। তো সাবানটা তৈরি হয় কিভাবে, চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয়, সেইখানে সাবান উৎপন্ন হয় এবং গ্লিসারিন তৈরি হয়। তাহলে সাবান এবং গ্লিসারিন যেটা আমরা শরীরে মাখি, শরীরকে তোমার আর্দ্র রাখার জন্য, তো এই গ্লিসারিন এবং সাবান কিন্তু একটা আর একটার উপজাত। সাবান তৈরি করতে গিয়ে অটোমেটিক গ্লিসারিন তৈরি হয়, গ্লিসারিন তৈরি করতে গিয়ে সাবান তৈরি হয়, এটা একটা আর একটার কি উপজাত। যেমন চিনি শিল্পের উপজাত হচ্ছে কি, চিনি শিল্পের উপজাত হচ্ছে মদ বা অ্যালকোহল, আর অ্যালকোহল শিল্পের উপজাত হচ্ছে তোমার মদ বা চিনি, অ্যালকোহল চিনি আর কি। ঠিক সেই রকম এখানে সাবান এবং গ্লিসারিন একটা উৎপন্ন করলে আর একটা অটোমেটিক্যালি তৈরি হয়। তো কার কার সাথে বিক্রিয়া হয়, তেল বা চর্বি। আমরা জানি যে সাবান তৈরিতে চর্বি ব্যবহার করা হয়, সাধারণত পশুর চর্বি থেকে সাবান তৈরি করা হয়, এই জন্য কিছু কিছু সাবানে দেখবা হালাল লেখা আছে। তো হালাল সাবানগুলো সাধারণত হালাল পশুর চামড়া থেকে, চর্বি থেকে তৈরি করা হয়। তো সাবান তৈরি করার জন্য শূকরের চামড়া বেস্ট, তখন শূকরে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, উচ্চতর অ্যাসিড থাকে, বাট এটা তো মুসলিমদের জন্য হারাম, এই জন্য শূকরের যে চর্বি আছে, এই চর্বি থেকে উৎপন্ন হওয়া সাবান সাধারণত মুসলিম দেশগুলোতে সাপ্লাই করা হয় না। গরু বা ছাগল, ভেড়া, দুম্বা, উট, এদের চর্বি থেকে উৎপন্ন হওয়া সাবানগুলোই আমরা কি করি, ব্যবহার করি। এই জন্য এগুলোকে দেখা যায় যে অনেক সময় হালাল সাবান বলে অ্যাডভার্টাইজমেন্ট করানো হয়, যাতে করে মুসলিমরা এটা ক্রয় করতে আগ্রহী হয়। ঠিক আছে, তো
সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে। তাহলে হোয়াট ইজ সাবানায়ন? তো সাবানায়ন হচ্ছে চর্বির সাথে তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে। সাবান তৈরির এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সাবানায়ন। ওকে, তো সাবানায়ন প্রক্রিয়ায় প্রাপ্ত সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে এবং সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একত্র হয়ে পাত্রের উপরের দিকে কেকের আকারে ভেসে ওঠে। এখন এই যে একসাথে সোডিয়াম সাবান এবং গ্লিসারিন তো একসাথে তৈরি হলো, তাহলে এই দুটাকে আলাদা করা হবে। কি হবে? সাধারণত আলাদা করার জন্য এখানে সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়, ফলে গ্লিসারিন নিচে থাকে এবং সোডিয়াম ক্লোরাইডের অণুগুলোকে ঘিরে সাবানের অণুগুলো কি হয় পাত্রের উপরে কেকের মতো করে ভেসে ওঠে। পরবর্তী সেই কেকের মতো অংশটাকে আলাদা করে ছাঁকনি দিয়ে আলাদা করা হয়, আলাদা করে বিভিন্ন আকৃতির সাবান তৈরি করে এবং এটাকে তাপ দিয়ে একটুখানি ঠান্ডা করে একটু কঠিন করা হয় এইভাবে। তো এটাকেই বলা হচ্ছে সোপ কেক। তাহলে সোপ কেক কি? হোয়াট ইজ সোপ কেক? তাহলে সোপ কেক হচ্ছে যখন সাবানায়ন প্রক্রিয়া সাবান এবং গ্লিসারিন একসাথে তৈরি হয়, হওয়ার পর এইখানে সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়। এই পাত্রে কি করা হয়? সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়। সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলে এই পাত্রের নিচের অংশে কি থাকে? গ্লিসারিন জমা থাকে। আর সোডিয়াম ক্লোরাইডের যে অণু আছে এই অণুর চতুর্দিকে তোমার ফেনা আকারে কি জমা হয়? সাবানের অণুগুলো জমা হয় এবং উপরের দিকে ভেসে ওঠে। এই ভেসে থাকা যে সাবানের আয়নগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে থাকে এটাকেই মূলত বলা হয় সোপ কেক। এটাকেই বলা হয় কি? সোপ কেক। এই সোপ কেকটাকে যখন ছাঁকনি দেওয়া হয় তখন গ্লিসারিনটা কি হয়? হয়ে পড়ে যায় আর সোপ কেকটা কি থাকে? ছাঁকনির মধ্যে আটকে যায়। ওকে, সোপ কেককে ছাঁকনির সাহায্যে ছেঁকে পৃথক করে বিভিন্ন আকৃতির কাঁচে ঢেলে বিভিন্ন আকৃতির সাবান তৈরি করা হয়। সাবান একটি পরিষ্কারক দ্রব্য যা তেল বা চর্বি এবং এবং ক্ষার থেকে প্রস্তুত করা হয়। সাবানের উপর ভিত্তি করে সাবানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রসাধনী সাবান আর একটা হচ্ছে লন্ড্রি সাবান। প্রসাধনী সাবান হচ্ছে যেটা গায়ে মাখা হয় বা মাথায় দেওয়া হয়, আর লন্ড্রি সাবান হচ্ছে যেটা দিয়ে কাপড় কাচা হয়। তো আমরা যদি এক নজরে সাবান তৈরির বিক্রিয়াটাকে দেখতে চাই তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? ঠিক আছে, সাবান তৈরির যে প্রসেস সেটাকে যদি আমরা এক নজরে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখবো। এখানে প্রথমে কি হবে? তোমার চর্বি। তাহলে কি করা হবে? প্রথমে চর্বি, এই চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করা হবে? অ্যাড করা হবে। অ্যাড যদি করা হয় তাহলে এইখানে কি হবে? সাবান তৈরি হবে, প্লাস সাবানের সাথে কি তৈরি হবে? গ্লিসারিন তৈরি হবে। এরপর এই সাবান এবং গ্লিসারিনের যে মিশ্রণ আছে এই মিশ্রণের মধ্যে কি করা হবে? সোডিয়াম ক্লোরাইডের লবণ মেশানো হবে। এখানে এই পাত্রে মনে করো কি আছে? সাবান আছে, সোপ আছে, প্লাস গ্লিসারিন আছে। ঠিক আছে, এই গ্লিসারিনের মধ্যে কি অ্যাড করা হবে? সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা হবে। সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে কি হবে? এই গ্লিসারিনটা নিচে কি হবে? জমা পড়বে। নিচে সোডিয়াম ক্লোরাইড গ্লিসারিন জমা পড়বে আর উপরে সোডিয়াম ক্লোরাইডের যে আয়ন আছে এই আয়নের চতুর্দিকে ফেনা আকারে কি হবে? সাবানগুলো ভেসে থাকবে। এই সাবান এটা কি হবে? এই সোডিয়াম ক্লোরাইডের চতুর্দিকে ফেনা আকারে, এটাকে বলা হবে সোপ কেক। ঠিক আছে, এই সোপ কেকটা উপরে ভেসে থাকবে। এরপর এটাকে যখন আমরা ছাঁকনি দেব তখন ছাঁকনির সাহায্যে গ্লিসারিনটা কি হবে? যেটা তরল এটা ছাঁকনি ভেদ করে চলে যাবে। ঠিক আছে, এরকম করে যখন আমরা এটাকে কি করব? একটা পাত্রে ছাঁকনি দেব। ছাঁকনি দিলে কি হবে? তোমার এখানে ফিল্টার পেপার দেওয়া হবে, ডেফিনেটলি এটা হচ্ছে ফিল্টার পেপার। যারা উপরে কি হবে? এখানে সোপটা জমা হবে। এখানে কি হবে? সোপ জমা হবে আর নিচে কি হবে? গ্লিসারিনটা নিচে পড়বে। এরপর এই সোপটাকে বিভিন্ন ধরনের মোল্ডে, আমরা জানি সাবানের বিভিন্ন ধরনের কি থাকে? আকৃতি থাকে। এরকম করে সুন্দর 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 শেপের সাবান, এরকম সুন্দর সুন্দর মোল্ড আছে। এই মোল্ডের মধ্যে সোপ কেকটাকে ঢেলে দিয়ে সেখানে কি করা হবে? বিভিন্ন আকার এবং আকৃতির সোপ তৈরি করা হবে এবং এরপর এটাতে বিভিন্ন ধরনের সুগন্ধি মাখিয়ে সুগন্ধ নিয়ে আসা হয়, আরো অনেক প্রসেস করা হয়। তো যেগুলো প্রসাধনী সাবান সেগুলোর প্রসেসিং আরো দীর্ঘ হয় আর লন্ড্রি সাবানের প্রসেসিংটা তুলনামূলক কম হয়। এখানে ক্ষারের পরিমাণ বেশি থাকে লন্ড্রি সাবানে। তো ব্যবহারিক দিক থেকে সাবান দুই ধরনের, একটা হচ্ছে প্রসাধনী সাবান বা কসমেটিক সোপ। তো আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য যেসব সাবান ব্যবহার করি তাদেরকে বলা হয় প্রসাধনী
সাবান, ত্বক বা মাথার চুল এগুলোতে যেটা ব্যবহার করা হয়, মাথার চুলে তো আসলে ত্বকই। এরপর হচ্ছে লন্ড্রি সাবান, কাপড় চোপড় পরিষ্কার করার জন্য আমরা যেসব সাবান ব্যবহার করি তাদেরকে কাপড় কাচার সাবান বা লন্ড্রি সাবান বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের সাবান। সাধারণত কাপড় কাচার যে সাবান এটাতে ইয়ার পরিমাণটা বেশি থাকে, একটু ক্ষারের পরিমাণটা। সাবান তৈরির সময় সাবানের সাথে গ্লিসারিনও তৈরি হয়। সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের সাথে তেল, চর্বি, ক্ষার ইত্যাদি থেকে যেতে পারে। মানে সমস্ত তেল, চর্বি এবং ক্ষার বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়, বিষয়টা এরকম না। তখন আমরা জানি যে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় কি কিছু না কিছু উভমুখী বিক্রিয়া হয়। তো কখনো সম্মুখমুখী বিক্রিয়াটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয় আর বিপরীতমুখী বিক্রিয়াটা খুব কম রিঅ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে তারপরেও কিন্তু সমস্ত বিক্রিয়ক কখনো উৎপাদে পরিণত হয় না, কিছু কিছু বিক্রিয়ক থেকেই যায়। ঠিক আছে, এগুলো থেকে সাবানকে আলাদা করা হয়। এই আলাদা করার সময় যদি সাবানের সাথে অধিক তেল বা চর্বি থেকে যায় তখন সাবানের মধ্যে তৈলাক্ত ভাব থেকে যায়। এই সাবান ব্যবহারের সময় তেমন কোনো ফেনা উৎপন্ন করে না। ঠিক আছে, যদি ভালোভাবে চর্বি এবং ক্ষারকে আলাদা করা না যায় তাহলে এই সাবান থেকে খুব বেশি ফেনা উৎপন্ন হয় না। এই সাবানগুলো সাধারণত মানে ভালো ভালো সাবান না আর কি। দেখবা বাজারে অনেক সাবানই আছে সেগুলো থেকে ফেনা উৎপন্ন হচ্ছে না, তার মানে এগুলো সঠিকভাবে কি হয়নি, চর্বি এবং তোমার ক্ষার যেগুলো দেওয়া হয়েছিল বিক্রিয়ক সেগুলো সম্পূর্ণরূপে ভালোভাবে বিক্রিয়া করে নাই, এবং বিক্রিয়া তো করে নাই ভালোভাবে, সেই সাথে সাথে সেগুলোকে মানে সঠিকভাবে সেগুলোকে আলাদাও করা হয় নাই। তো যদি সাবানের মধ্যে অধিক পরিমাণ ক্ষার থেকে যায় তবে এই সাবান ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়। মূলত সাবান তৈরি করার সময় যে চর্বির সাথে আমরা ক্ষার ব্যবহার করছিলাম, এই ক্ষার যদি সাবানের সাথে থেকে যায় সেক্ষেত্রে এটা শরীরের ক্ষতিকর। আমরা জানি অ্যাসিড বা ক্ষার দুটোই কিন্তু শরীরের সাথে শরীরকে পুড়ে দিতে পারে। ঠিক আছে, এজন্য সাবান তৈরির কারখানায় সঠিক অনুপাতে তেল বা চর্বি এবং ক্ষার যোগ করতে হবে যাতে তেল বা চর্বি এবং ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে। তাহলে এমন পরিমাণ মানে চর্বি এবং ক্ষার এমনভাবে অ্যাড করতে হবে যেন কোনোটাও অতিরিক্ত না থেকে যায়, হিসাব করতে হবে। আমরা জানি যে কতটুক ইয়ার সাথে মানে একটা বিক্রিয়কের 1 মোলের সাথে আর একটা বিক্রিয়কের কত মোল বিক্রিয়া করে, এরকম করে হিসাব করে ওই অনুযায়ী কি করতে হবে, তেল, চর্বি বা ক্ষার যোগ করতে হবে। যদি এরকম হয় যে তেল, চর্বি আগেই শেষ হয়ে গেছে কিন্তু ক্ষার কি রয়ে গেছে, আমরা লিমিটিং বিক্রিয়ক নামের একটা কনসেপ্ট পড়ছি, সেখানে তেল, চর্বিটা যদি লিমিটিং বিক্রিয়া হয় তাহলে সেখানে অতিরিক্ত ক্ষার থেকে যাবে, সেক্ষেত্রে এটা শরীরের ক্ষতি করবে। আবার যদি ক্ষারটা লিমিটিং বিক্রিয়া হয়, মানে ক্ষার যদি আগে শেষ হয়ে যায়, তেল বা চর্বি থেকে যায়, সেক্ষেত্রে এটা হয়তো বা শরীরের ক্ষতি করবে না, কিন্তু এটা ভালো পরিষ্কারক হবে না, এখান থেকে ভালো ফেনা তৈরি হবে না। ঠিক আছে, তো কার্বক্সিল গ্রুপ অনেক বড় কার্বন শিকলের সাথে যুক্ত থাকলে ওই যৌগটিকে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলে। তা ফ্যাটি অ্যাসিড আমি বলেছি যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিল গ্রুপ। আমরা জানি যে কার্বক্সিল গ্রুপ এবং অ্যালকাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয়, RCOOH, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি কার্বক্সিল মূলক যুক্ত হয় তখন সেটাকে ফ্যাটি অ্যাসিড বলি আমরা। তো এই আর এর মধ্যে এই অ্যালকাইল মূলকে যদি কার্বনের সংখ্যা অনেক বেশি হয়, 12 থেকে 18 পর্যন্ত হয়, তখন এইটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে। ঠিক আছে, তো ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল বা গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। এরা আবার অ্যালকোহল বা এই যে ফ্যাটি অ্যাসিডটা আছে এটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে বা গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের ট্রাই এস্টার তরল অবস্থায় থাকলে তাকে তেল বলে, কঠিন অবস্থায় থাকলে তাকে চর্বি বলা হয়। তাহলে চর্বি জিনিসটা আসলে কি, তাহলে চর্বির মধ্যে কি কি থাকে, চর্বির মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন থাকে। তো এটা যখন তরল অবস্থায় থাকে, ট্রাই ট্রাই এস্টার বলতে বোঝাচ্ছে এখানে 3টা ওয়েজ থাকবে। স্টারের মধ্যে এইরকম 3টা ওয়েজ থাকবে বা ওয়েজ থাকে স্টারে। অ্যালকোহল এবং স্টার প্রায় একই রকম, অ্যালকোহলে ওয়েজ থাকে আর স্টারে ওয়েজের পরিমাণটা বেশি থাকে। মানে স্টার হচ্ছে COR আর কি, এরকম COR, এটা হচ্ছে স্টার মূলক। ঠিক আছে, COR, আর এটা হচ্ছে তোমার কি মূলক, অ্যালকোহল মূলক। আচ্ছা যাই হোক, তো এই যদি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের ট্রাই এস্টার, যখন গ্লিসারিনের ট্রাই এস্টার অর্থাৎ গ্লিসারিনের মধ্যে এস্টার মূলক থাকবে 3টা, এটা যখন তরল অবস্থায় থাকে তখন সেটাকে আমরা তেল বলি, আর যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটাকে আমরা চর্বি বলি। তাহলে এই উচ্চতর ফ্যাটি অ্যাসিড, এই জন্য আমরা যখন চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সেই চর্বির মধ্যেকার যে উচ্চতর কি আছে ফ্যাটি অ্যাসিডটা আছে, এইটা তোমার সোডিয়াম
হাইড্রোক্সাইড যখন যুক্ত করব তখন এটা কি হবে, এখানে সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যাবে, RCON। এইটাকেই আমরা বলতেছি কি সাবান, এই জিনিসটাকে আমরা কি বলতেছি সাবান বলতেছি। তাহলে অ্যাসিডের, তাহলে তেল বা চর্বির মধ্যে যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটাই মূলত কি করে সাবান তৈরি করে। আর গ্লিসারিন তো, আর এই যে বাকিটা কি হয় গ্লিসারিন হিসেবে থেকে যায়, ঠিক আছে। ওকে, গ্লিসারিনের ট্রাইএস্টারটা গ্লিসারিনে পরিণত হয়। তো স্টিয়ারিক অ্যাসিড হলো প্রাণীদেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে স্টিয়ারিক অ্যাসিডটা কি, যেটা স্টিয়ারিক অ্যাসিড হলো সোডিয়াম স্টিয়ার, যেটা 17, মানে স্টিয়ারিক অ্যাসিড মানে হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডে যেটাতে তোমার কার্বন মূলত 17টা থাকে, যার অ্যালকাইল মূলকে কার্বন কয়টা থাকবে 17টা থাকবে, আর এইচ থাকবে 35টা, ঠিক আছে। আর COOH এইটাকে বলা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। এই স্টিয়ারিক অ্যাসিডটা প্রাণী দেহ থেকে মূলত পাওয়া যায়, ঠিক আছে। তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন একক বন্ধন থাকে। সম্পৃক্ত কেন বলতেছে এখানে, আমরা সম্পৃক্তর নাম পড়েছি যে এখানে আমরা জানি যে এই অ্যাসিডে সব কি থাকে একক বন্ধন থাকে, এখানে কোনো ধরনের দ্বিবন্ধন থাকে না, মানে C17RCOOH। এখানে আর এর ক্ষেত্রে আরটা হচ্ছে কি C17H35, ঠিক আছে। এই আর এখানে এটা কি আমরা জানি যে এটা হচ্ছে তোমার কি সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এখানে একক বন্ধন আছে, এখানে কোনো ধরনের দ্বিবন্ধন নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত অ্যাসিড। তো জলপাই থেকে যে তেল পাওয়া যায় তাকে অলিভ অয়েল বলে। অলিভ অয়েল থেকে অলিক অ্যাসিড পাওয়া যায়। অলিভ অয়েল থেকে কি পাওয়া যায়, জলপাইয়ের তেলকে অলিভ অয়েল বলে। অলিভ অয়েল থেকে অলিভ অ্যাসিড পাওয়া যায়। অলিভ অ্যাসিড হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা কি অসম্পৃক্ত, এটা মাথায় রাখবা। তাহলে অলিভ অ্যাসিড যেটা সেটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তার মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। লন্ড্রি সাবানে ক্ষার বা অন্যান্য অপদ্রব্য বেশি থাকে। এই যে ক্ষার বা অন্যান্য যে অপদ্রব্য আছে সেটা লন্ড্রি সাবানে বেশি থাকে। আমি আগেই বলেছি লন্ড্রি সাবানের জন্য গায়ে মাখা ক্ষতিকর, এবং এতে সুগন্ধি বা জীবাণুনাশক পদার্থ যোগ করা হয় না। আর প্রসাধনী সাবানে ক্ষার এবং অন্যান্য অপদ্রব্যের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। অর্থাৎ প্রসাধনী সাবান তৈরি করার সময় চর্বি এবং ক্ষার যে মিশ্রিত করা হয়, এটা মিশ্রণ করার সময় অধিক সচেতনতা অবলম্বন করা হয়, অধিক হিসাব নিকাশ করে অ্যাড করা হয়। এবং যদি ক্ষার বা চর্বি এখানে থেকেই যায়, বা তেল যদি সাবান উৎপন্ন করার পর সাবান এবং গ্লিসারিনের মধ্যে থেকে যায়, তাহলে এটাকে অনেক সচেতনতার সাহায্যে কি হয় এই অতিরিক্ত ক্ষার বা চর্বিটাকে আলাদা করা হয়, যাতে পরবর্তীতে এটা শরীরের কোনো ক্ষতি না করে। এই জন্য এখানে এক্সট্রা খরচ হয়, এই জন্য প্রসাধনী সাবানের দামটাও বেশি, লন্ড্রি সাবানের দাম তুলনামূলকভাবে কম। প্রসাধনী সাবানে এছাড়াও কি করা হয় সুগন্ধিকারক পদার্থ এবং জীবাণুনাশকও যোগ করা হয়, যেটা লন্ড্রি সাবানে জেনারেলি ওইভাবে করা হয় না। এই জন্য লন্ড্রি সাবানে অনেক সময় আমরা ইয়া করি, কি যেন বলে ওয়াশিং পাউডার যেটা আছে, পাউডারের সাথে অনেকে এই জীবাণুনাশক হিসেবে লেবু যুক্ত করে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিটারজেন্ট। তো ডিটারজেন্ট সাবানের মতোই, তো আমরা জানি ডিটারজেন্ট হচ্ছে গুঁড়া পাউডার যেটা। তো ডিটারজেন্ট সাবানের মতোই এক প্রকার পরিষ্কারক পদার্থ। ডিটারজেন্ট সাধারণত পাউডার হয়, আবার তরল আকারেও পাওয়া যায়। এটা হচ্ছে তোমার লরাইল। তাহলে লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন করে। এই লরাইল হাইড্রোজেন সালফেট এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে লরাইল সালফেট তৈরি হয়। তাহলে এখানে কি ওইখানে অ্যাসিডের সাথে সোডিয়াম যুক্ত ছিল, আর এখানে কি আছে লরাইল সালফেটের সাথে অ্যাসিড সোডিয়াম যুক্ত আছে, আর পানি উৎপন্ন হয়। সোডিয়াম লরাইল সালফেটটাকে ডিটারজেন্ট বলা হয়। তাহলে ডিটারজেন্ট এবং সাবানের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি এটা অ্যালকোহল থেকে তৈরি হয়, ঠিক আছে। এটা লরাইল অ্যালকোহল থেকে তৈরি হয়। লরাইল অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড প্রথমে বিক্রিয়া করে, কি করে প্রথমে তোমার C12H26O, এটা আছে লরাইল অ্যালকোহল। এই লরাইল অ্যালকোহল যখন তোমার কি হয় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন এটা লরাইল সালফেট তৈরি হয়। কি হয় লরাইল সালফেট তৈরি হয়। ওকে, এই ওএইচটা এখানে সালফেট আয়ন দ্বারা রিপ্লেস হয়ে যায়। এরপর এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, তখন এখানে কি হয় এই সালফেট আয়নটা হাইড্রোজেন সালফেট উৎপন্ন, লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়।
26 ছিল, 25, 12 না, 26 ছিল। লরাইল হাইড্রোজেন সালফেটেও 26 হয়। এখানে কি করে, সালফেট আয়নটা বের হয়ে যায়, সালফেট আয়ন থাকে, এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে যায়, এখানে 26 থাকে, 26। তো এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায় কি দ্বারা, তো তো এখান থেকে যখন একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে সেখানে সোডিয়াম ঢুকে যায়, ঠিক আছে। তাহলে C12 হাইড্রোজেন 26 থেকে 25টা হয়ে যায়, আর সালফেট আয়ন থাকে, আর সোডিয়ামও যুক্ত হয়, ঠিক আছে। তাহলে এইভাবে লরাইল সোডিয়াম সালফেট তৈরি হয়। সোডিয়াম লরাইল সালফেট, আগে ছিল সোডিয়াম হাইড্রোজেন সালফেট, এখন হয় সোডিয়াম লরাইল সালফেট, ঠিক আছে। আগে ছিল লরাইল হাইড্রোজেন সালফেট, এখন লরাইল সোডিয়াম সালফেট বা সোডিয়াম লরাইল সালফেট, যেটাই বলো না কেন। আর সেই সাথে তো পানি উৎপন্ন হবেই, যখন হাইড্রোজেনটা বের হয়ে গেছে আর সালফেটের OH এটার সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে। তো তাহলে লরাইল সোডিয়াম লরাইল সালফেটটা হচ্ছে ডিটারজেন্ট, সোডিয়াম লরাইল সালফেটটা হচ্ছে কি ডিটারজেন্ট। আর তাহলে আর সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিটেট, H35, 100 না, H35 COONA অথবা Ka, ঠিক আছে, কে। এই জিনিসটা হচ্ছে সাবান, আর এটা হচ্ছে কি ডিটারজেন্ট, ঠিক আছে। ডিটারজেন্ট বেশি ভালো পরিষ্কারক। তো এখানে হচ্ছে লরাইল অ্যালকোহল, এটার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল সালফেট তৈরি হয়, লরাইল হাইড্রোজেন সালফেট তৈরি হয়, আর পানি তৈরি হয়। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে যখন ক্ষার বিক্রিয়া করে তখন সোডিয়াম লরাইল সালফেট এবং পানি তৈরি হয়, ঠিক আছে। তো ডিটারজেন্টকে ব্যবহার উপযোগী করার জন্য ডিটারজেন্টের মধ্যে বিভিন্ন পদার্থ যুক্ত করা হয়। ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য সোডিয়াম সালফেট যুক্ত করা হয়। সোডিয়াম সালফেট এর মধ্যে যুক্ত হলে সেটা পাউডার আকৃতির হয়, ঠিক আছে। ধরো এই জিনিসের সাথে আবার সোডিয়াম সালফেট যুক্ত করা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো তোমাদেরকে কাপড়। এখন সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা কিভাবে পরিষ্কার হয়, ঠিক আছে। তো তো আমরা সাবান এবং ডিটারজেন্ট কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা এর পরের ক্লাসে সাবান কিভাবে পরিষ্কার করে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।